কেমন আছো তোমরা সকলে? এর আগে প্রত্যয়ের আমি দুটো ক্লাস নিয়েছি। দুটো ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রত্যয়ের বেসিক জিনিসগুলো সম্পর্কে, এবং দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছিলাম সংস্কৃত কৃত প্রত্যয় সম্পর্কে। আজ আমার আলোচনার বিষয় হবে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আজকে আমার আলোচনার বিষয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কাকে বলে আমরা প্রথমেই জেনেছিলাম যে সমস্ত প্রত্যয় শব্দের পরে বসে। তদ্ধিত প্রত্যয়ের আরেক নামই হলো শব্দ প্রত্যয়। আজ আমি তোমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের কিছু নিয়ম তোমাদের সামনে তুলে ধরব উদাহরণ সহকারে। তাহলে দেখবে তদ্ধিত প্রত্যয়ের ব্যাপারটা তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তদ্ধিত প্রত্যয় বোঝার আগে আমাদেরকে স্বরের বৃদ্ধি ও সম্প্রসারণ সম্পর্কে জানতে হবে। স্বরের বৃদ্ধি কি আমি প্রথম ক্লাসের ভিডিওতে তোমরা দেখতে পাবে। স্বরের বৃদ্ধিতে আমি বলেছিলাম যে স্বরের বৃদ্ধির ক্ষেত্রে কি হয়, অ আ হয়ে যায়। আমি কি বলেছিলাম যে স্বরের বৃদ্ধির ক্ষেত্রে অটা আ হয়ে যায়, মানে প্রকৃতিযুক্ত অংশে যদি অ থাকে তাহলে আমাদের প্রত্যয় যোগে যে শব্দটা গঠিত হবে সেখানে অটা কি হয়ে যাবে, আ হয়ে যাবে। আবার দুই নম্বরের ক্ষেত্রে আমরা জেনেছিলাম হর্ষই বা দীর্ঘই থাকলে সেটা হয়ে যাবে ঐকার, মানে প্রকৃতিযুক্ত অংশে হর্ষই বা দীর্ঘই যদি থাকে তবে সেটা প্রত্যয় যোগে শব্দ যে গঠিত হবে সেই শব্দে সেটা হর্ষই বা দীর্ঘটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ঐকার হয়ে যাবে। আর তিন নম্বরে আমরা জেনেছিলাম হর্ষ বা দীর্ঘ এটা চেঞ্জ হয়ে যাবে কিসে, ঔকারে। হর্ষ বা দীর্ঘটা চেঞ্জ হয়ে যাবে ঔকারে। একই জিনিস যে প্রকৃতিযুক্ত অংশে যদি হর্ষ বা হর্ষকার থাকে তবে প্রত্যয় যোগে যে শব্দটা গঠিত হবে সেখানে হর্ষ বা দীর্ঘটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে ঔকারে। এটা হলো আমাদের স্বরের বৃদ্ধি। আর সম্প্রসারণে আমরা কি জানলাম, সম্প্রসারণে আমরা কি জেনেছিলাম, সম্প্রসারণে আমরা জেনেছিলাম যে ব চেঞ্জ হয়ে যাবে কোথায়, হর্ষতে, অন্ত্যেষ্ঠ জ চেঞ্জ হয়ে যাবে হর্ষয়ে, আর র ফলে র চেঞ্জ হয়ে যাবে রিকারে। এটা আমরা সম্প্রসারণে জেনেছি। এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে তদ্ধিত প্রত্যয়। আর একবার বলছি, স্বরের বৃদ্ধির ক্ষেত্রে অ হয়ে যাচ্ছে আ, হর্ষই বা দীর্ঘ হয়ে যাচ্ছে ঐকার, হর্ষ বা দীর্ঘ হয়ে যাচ্ছে ঔকার। আর সম্প্রসারণের ক্ষেত্রে ব হয়ে যাচ্ছে হর্ষকার, অন্ত্যেষ্ঠ জ হয়ে যাচ্ছে হর্ষই, আর র হয়ে যাচ্ছে রিকার। এই জিনিসটা কিন্তু আমাদের তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আজ আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের 5টা নিয়ম নিয়ে আলোচনা করব এবং সেই নিয়মগুলোকে আমরা কি করব, উদাহরণে প্রয়োগ করে দেখাবো। তাহলে দেখবে তোমাদের কাছে ব্যাপারটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রথম নিয়ম যদি আমরা বলি, প্রথম নিয়মটা কি, প্রথম নিয়ম হলো যে শব্দের শেষে যদি অ থাকে, কি বললাম, শব্দের শেষে যদি অ থাকে সেই ক্ষেত্রে প্রত্যয় হয় স্ন, মানে মূর্ধন্যশয় মূর্ধন্য। এটা মনে রাখতে হবে যে শব্দের শেষে যদি অ থাকে তবে সেই ক্ষেত্রে প্রত্যয় হয় স্ন। আমি এবার এটাকে উদাহরণে প্রয়োগ করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটি বুঝতে পারবে। আমি উদাহরণ দিলাম, এখানে মনে করো ধ্রুপদ, এখানে আমি একটা উদাহরণ দিলাম ধ্রুপদ। দেখো এখানে শব্দের শেষে দ উচ্চারণ করলে আমাদের অ উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করব, এইটাকে এখান থেকে অটাকে বাদ দিব। অটাকে বাদ দিয়ে কি করছি, তাহলে ধ্রুপদ যুক্ত অ হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো এই অটাকে কি হবে বললাম, স্ন হবে। তাহলে আমি এখানে ওটাকে স্ন লিখছি, ধ্রুপদ যুক্ত স্ন লিখে দিলাম। আচ্ছা, এইবার দেখো যে স্বরের বৃদ্ধিতে চলে যাও,
যে ঔকার মানে প্রত্যয় যোগে গঠিত শব্দ, এটা তো অ্যাকচুয়ালি প্রত্যয় যোগে গঠিত শব্দ একটা, এটা কি, এটা হলো প্রত্যয় যোগে গঠিত শব্দ। তো কি বলছে যে প্রত্যয় যোগে গঠিত শব্দে যদি ঔকার থাকে, ঔকার সেটা চেঞ্জ হচ্ছে কিসে, হস্যকার বা দীর্ঘকারে, এটা চেঞ্জ হয়ে যাবে কিসে, হস্যকারে। ধ্রুপদ যুক্ত স্ন হয়ে গেল ধ্রুপদ। তাহলে ধ্রুপদের প্রকৃতি প্রত্যয় কি বেরালো, ধ্রুপদ যুক্ত স্ন। তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে এতগুলো ভেঙে দেখানোর দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি। তাহলে ধ্রুপদের প্রত্যয় কি দাঁড়ালো, ধ্রুপদ যুক্ত স্ন। এটা কি করে আসলো তোমরা কিন্তু বুঝতে পারছো। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই। আমি আরেকটা যদি উদাহরণ দিই, আমি লিখলাম ভারত, দেখে না ভারত। দেখো ভারতে যদি উচ্চারণ করে ত অ আসছে শেষে, তাহলে এখান থেকে আমরা অটাকে আগে বাদ দিয়ে দিলাম, ভারত যুক্ত অ, ঠিক আছে। আচ্ছা এবার অটা কি হয়ে যাবে, স্ন হয়ে যাবে, তাহলে ভারত যুক্ত স্ন। আচ্ছা এবার স্বরের বৃদ্ধিতে চলে যাও, যে প্রত্যয় যোগে গঠিত শব্দে যদি আকার থাকে, আকার থাকে তবে সেটা কি হয়ে যাচ্ছে, অ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আটা উঠে অ হয়ে যাবে, ভরত। এখানে আমরা এক্সট্রা করে কোনো অ দেবো না, কারণ ভ উচ্চারণ করলে অ অটোমেটিক চলে আসবে। তাহলে ভরত যুক্ত স্ন, ভরত। তাহলে ভারতের প্রকৃতি প্রত্যয় কি দাঁড়ালো, ভরত যুক্ত স্ন। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে ফিডব্যাক দেবে। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। আমি দেখলাম শৈশব, শৈশব। তাহলে দেখো ব ব উচ্চারণ করলে অ আসছে, তাহলে প্রথমে আমরা অটাকে বাদ দিয়ে দিই, শৈশব যুক্ত অ। আচ্ছা অ থাকলে কি হয়, স্ন হয়, তাহলে আমরা স্ন বসিয়ে দিই, শৈশব যুক্ত স্ন। আচ্ছা এখানে দেখার ব্যাপার আছে, স্বরের সম্প্রসারণ দেখো, ব থাকলে কি হয়, হস্য হয়, তাহলে আমি এখানে বটাকে উঠিয়ে দিলাম, হস্য হয়ে যাবে না। তাহলে কি দেখলাম, শৈশব, তাই তো। এই বটা উঠে গেলে কি হয়ে যাচ্ছে, হস্য হয়ে যাচ্ছে, তাহলে শৈশব হয়ে গেল, শৈশব প্লাস স্ন। আচ্ছা আচ্ছা ঐকার, যদি প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি ঐকার থাকে তবে কি হয় আমরা দেখি, ঐকার থাকলে হয় হস্যইকার বা দীর্ঘইকার। আচ্ছা এক্ষেত্রে শিশু বানানে আমরা হস্যই দিই না দীর্ঘই দিই, অবভিয়াসলি আমরা হস্যই দিই, তাহলে এখানে হস্যই বলতে শিশু যুক্ত স্ন। তাহলে শৈশবে প্রকৃতি প্রত্যয় দাঁড়ালো কিন্তু শিশু যুক্ত স্ন। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ভাগটা দেখানো না দেখালেও চলবে, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ব্যাপারটা দেখাচ্ছি। তাহলে পরীক্ষাতে যদি বলে যে শৈশব শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, তাহলে কি হবে, শিশু যুক্ত স্ন। আচ্ছা আরেকটা আমরা এখানে আরেকটা উদাহরণ দিই। আমি লিখলাম নৈশ, নৈশ বলে না অনেক জায়গায় লেখা থাকবে যে টুর্নামেন্ট হয়, যে ক্রিকেট টুর্নামেন্ট, যে নৈশকালীন ফুটবল প্রতিযোগিতা। নৈশ মানে কি, যে রাত্রি, তাই তো, রাত্রিকালীন ফুটবল প্রতিযোগিতা, নৈশ মানে রাত। তাহলে এখানে তালব্য স যদি উচ্চারণ করি, তালব্য স স অ আসছে একটা, তাহলে অটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম, নৈশ যুক্ত অ। অটাকে আমরা কি বসাবো, মূর্ধন্য স, এতক্ষণ যেটা আমরা পড়ে এসেছিলাম, নৈশ যুক্ত মূর্ধন্য স। আচ্ছা ঐকার থাকলে কি হয়, ঐকার থাকলে হয় হস্যইকার বা দীর্ঘইকার, তাহলে এখানে আমি হস্যই হবে এটা, নিস যুক্ত স্ন। আচ্ছা এইবার তোমরা বলো, নিস বলে কিন্তু কোনো ধাতু হয় বা শব্দ কিন্তু হয় না, নিশা হয়, নিশা মানে রাত্রি। তাহলে এখানে অবভিয়াসলি এটা কমন সেন্স সাধারণ জ্ঞানী বলছে এটা নিশা হবে, নিশা যুক্ত স্ন, নৈশ। তাহলে আশা করি তোমাদের প্রথম নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা সেকেন্ড নিয়মে যাই।
এটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা সেকেন্ড নিয়মে যাব। সেকেন্ড নিয়মে আমরা কি শিখব? সেকেন্ড নিয়মে আমরা শিখব যদি শব্দের শেষে হস্যই থাকে তবে প্রত্যয় হয়ে যাবে স্নি, মানে মূর্ধন্যশয়ে মূর্ধন্যয়ে হস্যি, স্নি। আমি একটা উদাহরণ দিলাম, মনে করো প্রথমে আমি উদাহরণ দিচ্ছি একটা খুব কমন একটা শব্দ, দাসরথী। দাসরথী, এখানে হস্যই আসছে, দেখো শব্দের শেষে দাসরথী ই আসছে একটা, তাহলে আমরা প্রথমে হস্যটাকে ভেঙে নিই, বাদ দিয়ে দিই বা বের করে নিই, দশরথ যুক্ত হস্য হলো। আচ্ছা, হস্যের জায়গায় কি বসবে? স্নি, স্নিটা বসিয়ে দিই, দাসরথ যুক্ত, সরি এখানে তো দশরথ একটু ভুলে গেছে, এখানে তো হস্যটা আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে কি হলো? দশরথ যুক্ত হস্য, কারণ আমি তো হস্যটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে দশরথ যুক্ত হস্য। আচ্ছা, দাসরথ যুক্ত হস্য, তাহলে এবার এই হস্যটা কিসে চেঞ্জ হবে? স্নিতে, তাহলে আমি এখানে স্নি লিখে দিলাম, দাসরথ যুক্ত স্নি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, যদি প্রত্যয় যোগে গঠিত শব্দের মধ্যে আ থাকে তাহলে সেটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? অয়, তাহলে এখানে দাতা আটা কি হয়ে যাবে? লোপ পেয়ে যাবে, হয়ে যাবে দশরথ। আমরা এক্সট্রা করে কোনো অ দিব না, কারণ দশরথে দ উচ্চারণ করলে আমরা অ পাচ্ছি, তাহলে দশরথ যুক্ত স্নি হয়ে গেল দাসরথী। তাহলে এই দাসরথী শব্দের প্রকৃত প্রত্যয় হলো দশরথ যুক্ত স্নি। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিই। এইদিকে তোমরা হয়তো লিখলে বুঝতে পারবে, তো বুঝতে পারবে আশা করি হয়তো। তাহলে আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, দাসরথী দিলাম আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করো আমরা লিখলাম সাত্যকী, সাত্যকী, তাই তো? এবার সাত্যকীকে যদি আমরা উচ্চারণ করি তাহলে এখানে কি ই আসবে, তাহলে প্রথমে আমরা হস্যটাকে বাদ দিই, সাত্যক যুক্ত হস্য। আচ্ছা, হস্যটা কিসে চেঞ্জ হয়ে যাবে? স্নিতে, সাত্যক যুক্ত স্নি। আচ্ছা, আকার থাকলে কি হয়ে যায়? আকার থাকলে অকার হয়ে যাবে, অ হয়ে যাবে, তাহলে সত্যক যুক্ত স্নি। আমাদের এখানে আলাদা করে অ দেবার উচ্চারণ দরকার নেই, কারণ স উচ্চারণ করলে এখানে কি আসছে? অ চলে আসছে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে, সৌরী। সৌরী, সৌরী কি হবে? হস্য আসছে, একই রকম একই স্টেপ ফলো করবো আমরা। প্রথমে হস্য এটাকে বাদ দিয়ে দিই, সৌরযুক্ত হস্য, ঠিক আছে? এবার হস্য এই জায়গায় আমরা স্নি লিখে দিই, সৌরযুক্ত স্নি। এইবার দেখো তো যে ঔকার থাকলে কি হয়? ঔকার থাকলে হস্যকার হয় বা দীর্ঘকার হয়, সুর যুক্ত স্নি, সৌরী। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় নিয়ম। যদি আরেকটা উদাহরণ দেখতে চাও, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি লিখলাম সৌমিত্রী, সৌমিত্রী, সৌমিত্রী আমরা লিখলাম। তাহলে সৌমিত্রী যদি লিখি, এখান থেকে আমরা হস্যটাকে বাদ দিয়ে দিচ্ছি প্রথমে, তাহলে কি লিখলাম? সৌমিত্র যুক্ত হস্যই, ঠিক আছে? এই হস্যের জায়গায় আমরা স্নি বসাচ্ছি, তাহলে কি হচ্ছে? সৌমিত্র যুক্ত কি হচ্ছে? স্নি হয়ে গেল। আচ্ছা, যদি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি ঔকার থাকে, ঔকার থাকে, তাহলে কিসে হয়ে যাচ্ছে? হস্য বা দীর্ঘ, তাহলে এখানে হয়ে যাবে সুমিত্র যুক্ত স্নি। এই জায়গাটা আমরা দেখব সৌমিত্র শব্দটি অর্থ কি। সৌমিত্র শব্দটি অর্থ হলো সুমিত্রার পুত্রকে আমরা সৌমিত্রী বলি, তাহলে এটা সৌমিত্র হবে না, নিশ্চয়ই সুমিত্রা হবে, তাহলে সৌমিত্রা যুক্ত স্নি, সৌমিত্রী। আমাদের দুটো নিয়ম আমরা জেনে ফেললাম। এবার আমরা জানবো 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম কি বলছে? শব্দের শেষে যদি ই থাকে তবে সেটা প্রত্যয় হয়ে যাচ্ছে স্নিক,
স্নিক হয়ে যাবে। যেমন আমি যদি উদাহরণ দিই, মনে করো নাবিক, নাবিক উচ্চারণ করে ইক পাচ্ছি আমরা এটাকে ভেঙে দিলাম, প্রথমে ইকটাকে করে দিলাম, তাহলে কি হলো নাব যুক্ত ইক, বের করে নিলাম ইকটাকে। আচ্ছা, ইকের জায়গায় আমরা স্নিক বসিয়ে দিই, তাহলে নাব যুক্ত স্নিক, ঠিক আছে। আচ্ছা, ব থাকলে কি হচ্ছে গো, ব থাকলে হস্যু, তাহলে কি হয়ে যাচ্ছে নু যুক্ত স্নিক। আচ্ছা, এবার হস্যুকার থাকলে কি হবে, ওবার হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে নৌ যুক্ত স্নিক। বুঝতে পারো, নাবিকের তাহলে প্রকৃত বলতে কি হচ্ছে নৌ যুক্ত স্নিক। নেক্সট আমরা একটা উদাহরণ দিচ্ছি, বাৎসরিক। বাৎসরিক দেখো ইক আসছে, তাহলে আমরা ইকটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে বাৎসর যুক্ত ইক, তাই তো। আচ্ছা, এবার ইকটাকে আমরা স্নিক করে দিই, বাৎসর যুক্ত স্নিক। আচ্ছা, আকার থাকলে কি হয় গো, অকার হয়ে যায়, তাহলে বৎসর যুক্ত স্নিক, বাস্তবিক হয়ে গেল। আমরা আরেকটা উদাহরণ দেখছি, পৌরাণিক। পৌরাণিক, তাহলে প্রথমে আমরা ইকটাকে বাদ দিয়ে দিই, কি হবে পৌরাণ যুক্ত ইক, ইকের জায়গায় স্নিক বসিয়ে দিই আমরা, পৌরাণ যুক্ত স্নিক। আচ্ছা, ওকার তাহলে কি হয়ে যায় হস্যকার, তাহলে কি হয়ে যাচ্ছে পুরাণ যুক্ত স্নিক, পৌরাণিক। আমরা আরেকটা উদাহরণ দিই, আমরা লিখলাম শারীরিক। শারীরিক কি করবো, প্রথমে আমরা ইকটাকে বাদ দিয়ে দিই, শারীর যুক্ত ইক, শারীরিক। ইকের জায়গায় আমরা কি লিখবো, অ্যাজ ইউজুয়াল যা লিখছিলাম স্নিক, শারীর যুক্ত স্নিক। আচ্ছা, এইবার দেখো আকার থাকলে কি হয়ে যায়, অকার হয়ে যায়, তাহলে শরীর যুক্ত স্নিক, কারণ এখানে আকার আছে সা, আ থাকলে কি হচ্ছে অ, ওই যে প্রত্যয় যোগে গঠিত শব্দের মধ্যে যদি আকার থাকে তাহলে সেটা প্রকৃতিতে কি যুক্ত হচ্ছে অ হিসাবে, তাহলে কি হচ্ছে দেখো সা ছিল স উচ্চারণ করে যেহেতু অ আসছে, তাই এক্সট্রা করে আমরা এখানে কোনো অ লিখবো না, শরীর যুক্ত স্নিক। এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট, খুব গরম। আচ্ছা, এবার আমরা 4 নম্বর সূত্র শিখব। এবার আমরা 4 নম্বর সূত্র শিখব, বলছে শব্দের শেষে যদি এও থাকে, এ আর উদ্দেশ্য এও থাকে, তবে প্রত্যয় হয়ে যাচ্ছে স্নেহ। স্নেহ, যেমন আমি যদি এখানে উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবে, পাথেয়। পাথেয়, এওটাকে ভেঙে দিই প্রথমে, পাথ যুক্ত এও, ঠিক আছে। আচ্ছা, এওটা কি হবে, স্নেহ হবে, তাহলে এখানে আমি স্নেহ লিখে দিই, পাথ যুক্ত স্নেহ, স্নেহ। আচ্ছা, আকার থাকলে কি হয়ে যাচ্ছে অকার, তাহলে পথ যুক্ত স্নেহ। দেখো উল্টো ভাবে দেখলেও কিন্তু মিলে যাচ্ছে, পথ যুক্ত স্নেহ মানে এখানে অকার আছে, তাহলে প্রকৃতি যুক্ত শব্দে কি আছে অ আছে, অ চেঞ্জ হয়ে যাচ্ছে যখন প্রত্যয় যোগে, যখন নতুন শব্দটা তৈরি হচ্ছে তখন সেটা অটা কি হচ্ছে আ,
তাহলে পথ যুক্ত স্নেহ, এখানে এটা হলো প্রকৃতি, এটা হলো প্রত্যয়, তাই তো, এটা হলো প্রত্যয়, আর এটা হলো কি প্রত্যয় যোগে শব্দ, প্রত্যয় যোগে গঠিত শব্দ। সূত্র দেখো বলছে যে প্রকৃতি অংশে যদি অ থাকে, পথ থ উচ্চারণ করলে অ আসছে, সেটা যখন নতুন শব্দ গঠন করছে প্রত্যয় যোগ হয়ে, তখন সেটা আ হয়ে যাচ্ছে। দেখো এখানে পটা পা হয়ে গেছে। তুমি উল্টো দিক দিয়ে দেখলে গেলে দেখো ওই সূত্রটা মিলছে। আবার তুমি এইভাবে করলেও দেখো যে আটা কি হচ্ছে, যেহেতু এটা প্রত্যয় যোগে গঠিত শব্দ, তাহলে প্রত্যয় যোগে গঠিত শব্দে যদি আ থাকে তাহলে সেটা প্রকৃতিতে অ হয়। দেখো প্রকৃতিতে আমরা এখানে আ ছিল, প্রকৃতিতে অ হলো। বুঝতে পারলে? তাহলে আমরা কিন্তু নিয়মগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। আমি এখানে আরো উদাহরণ দিই। আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, গাঙ্গেয়। গাঙ্গেয়, এখান থেকে যদি আমরা এওটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে, গাঙ্গ যুক্ত এও, গাঙ্গেয়। এও পদটা আমরা স্নেহ লিখে দিলাম, গয়াকার ইউ হয়, গাঙ্গ যুক্ত স্নেহ। একই রুলস, আটা অ হয়ে যাচ্ছে, গঙ্গ যুক্ত স্নেহ। আচ্ছা, এবার তোমরা এখানে বলো গঙ্গ বলে কিছু হয়? গঙ্গ বলে কিন্তু তোমাদের কিছু হয় না। এই যে সূত্রটা বলছি, এই সূত্রটা কিন্তু তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। তোমাদের বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। তোমাদের বইয়ের পেজ নাম্বারে 28 নাম্বার পেজে দেখবা যে এটা কিন্তু এই সূত্রটা দেওয়া আছে বক্সের মধ্যে। তাহলে এখানে আমরা দেখলাম আটা কি হয়ে যাচ্ছে, আটা অ হয়ে যাচ্ছে, অ লিখে দিলাম আমরা, গাঙ্গেয়। তো আচ্ছা, গঙ্গ বলে কিছু হয়? হয় না, গঙ্গা হয়। তাহলে এখানে এটা অবভিয়াসলি গঙ্গা হয়ে যাবে, গঙ্গা যুক্ত স্নেহ, গাঙ্গেয়। বুঝতে পারলাম? আমরা আরেকটা উদাহরণ দিই, থাক এটা। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, বই মাত্রেয়। বই মাত্রেয়, এখানে এওটা প্রথমে আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, বই মাত্র যুক্ত এও। আচ্ছা, এও বদলে কি হবে, স্নেহ লিখে দিলাম, বই মাত্র যুক্ত স্নেহ। এবার দেখো তো তয়ে রফলা, র থাকলে কি হচ্ছে, রিকার হয়ে যাচ্ছে। ভালো কথা, তাহলে আমরা রিকার করে দিলাম। বই মাতৃ প্লাস স্নেহ। আচ্ছা, ওইকার থাকলে কি হচ্ছে গো, হস্যইকার, তাহলে কি হচ্ছে, বি মাতৃ যুক্ত স্নেহ। তাহলে আমরা বই মাত্রেও পেয়ে গেলাম। এবার আমরা জানবো 5 নাম্বার নিয়ম। এই নিয়মটির মধ্যে দিয়ে আজকের ক্লাসটি শেষ হবে। এই 5টা নিয়ম তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 5 নম্বর নিয়মে আমি কি বলবো, যে যদি শব্দের শেষে জ ফলা থাকে বা অন্ত্যেষ্ঠ জ থাকে, তবে সেক্ষেত্রে প্রত্যয়টা হয়ে যাবে স্নয় চফল। ঠিক আছে, উদাহরণ দিয়ে একই রকম ভাবে তাহলে বুঝতে পারবে। বৈচিত্র্য কি আছে, জ ফলা আছে, তাহলে বৈচিত্র্য, তাহলে এটাকে জ ফলা থাকলে এটা আমরা বুঝতে পারছি যে প্রথমে এটা কি হয়ে যাবে, স্ন হয়ে যাবে। আগে আমরা জ ফলাটা ভেঙে দিই, বৈচিত্র্য যুক্ত জ ফলা, বৈচিত্র্য, তাই তো। আচ্ছা, এবার জ ফলাটা কি, স্নয়ে জ ফলা হবে, বৈচিত্র্য যুক্ত স্নয়ে জ ফলা। আচ্ছা, যদি ঐকার থাকে তাহলে কি হয়, হস্যইকার, বিচিত্র যুক্ত বৈচিত্র্য। বুঝতে পারলে? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিই। মনে করো চাণক্য, চাণক্যতে জফলা আছে, এটাকে আমরা ভেঙে দিয়ে আগে কাট করে নিই, চাণক যুক্ত জফলা।
জফলার জায়গায় প্রত্যয় বসিয়ে দিই, চয়াকার দুটো চানক যুক্ত স্নয়ে জফলা। আচ্ছা জফলা, এবার দেখো এখানে আ থাকলে কি হয় গো অ, তাহলে এটা অ হয়ে যাবে, চনক যুক্ত স্নয়ে জফলা হয়ে গেল চাণক্য। আচ্ছা আমি যদি আরেকটা উদাহরণ দিই, এখানে আরেকটা উদাহরণ দিলাম, পাণ্ডিত্য। পাণ্ডিত্য কি হচ্ছে, পাণ্ডিত্যতে জফলা আছে, তাহলে পাণ্ডিত যুক্ত জফলা, জফলার জায়গায় কি বসবে, প্রত্যয়টা বসবে, তাহলে পাণ্ডিত্য, পাণ্ডিত যুক্ত স্নয় জফলা, তাই তো। আচ্ছা আ থাকলে কি হবে, অ হয়ে যায়, তাহলে পণ্ডিত যুক্ত স্নয় জফলা, তাহলে আমরা পাণ্ডিত্যটা পেয়ে যাচ্ছি। এই হলো আমাদের 5টা নিয়ম। এই আশা করি এই 5টা নিয়ম তোমরা বুঝতে পেরেছো এবং আমি প্রত্যেকটাতে উদাহরণে কিন্তু প্রয়োগ করে দেখালাম। তাহলে আমরা মূল যে জিনিসটা বুঝলাম যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বোঝাতে হলে বা বুঝতে গেলে প্রথমে স্বরের বৃদ্ধি আর সম্প্রসারণটা মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু খুব কাজে লাগবে তোমাদের এটা ভেঙে দেখানোর ক্ষেত্রে। এই 5টা নিয়ম তোমরা বাড়িতে অন্যান্য উদাহরণ দিয়ে চেষ্টা করো। তবে একটা কথা বলে রাখি যে আমি যে নিয়মগুলো শেখালাম সেগুলো হয়তো তোমার 95% ক্ষেত্রে প্রযোজ্য হবে, 5% সব কিছুরই ব্যতিক্রম থাকে। তো তোমাদের ক্লাস 7-এর জন্য বেশি ডিটেলসে বা একবারে মানে ব্যতিক্রমগুলো যে দেবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের ক্লাস 7-এর জন্য কিন্তু এইটুকু যথেষ্ট। তোমরা এই নিয়মগুলো কী করবে, উদাহরণ দিয়ে বাড়িতে প্রয়োগ করে দেখার চেষ্টা করবে যে সূত্রগুলো সেই নিয়মের মধ্যে, সেই শব্দের মধ্যে প্রযোজ্য হচ্ছে কিনা। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু কী হবে, তোমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় খুব সহজেই বুঝতে পারবে। এই 5টি নিয়ম দিয়েই আজকে আমি ক্লাস শেষ করলাম। এরপরে খুব তাড়াতাড়ি আবার আমরা প্রত্যয়ের আরেকটি ক্লাস নিয়ে ফিরে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে পড়াশোনা করো। তাহলে আজকের মতো ক্লাস এইখানে শেষ হলো।